আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে এক ধরনের বিষক্রিয়া কেস, ইউরিয়া বিষক্রিয়া। এই জিনিসটা কেন হয়, এটা হলে আমরা কি কি ধরনের ট্রিটমেন্ট প্রোটোকল গ্রহণ করতে পারি বা কিভাবে সামলাইতে পারি, এই বিষয়টা নিয়ে হচ্ছে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে যদি জিজ্ঞেস করেন যে কেন সাধারণত এটা হয়, নাম শুনেই বুঝতে পারতেছেন যে আপনি যখন কমনলি হচ্ছে ওকে যে কোনো একটা জায়গায় ছেড়ে দিয়ে রাখছেন, তখন কোনোভাবে ও যদি ইউরিয়া অনেক বেশি পরিমাণে গ্রহণ করে ফেলে, তখন ওই ইউরিয়া হঠাৎ করে এতগুলা যখন ওর বডিতে প্রবেশ করছে, তখন হচ্ছে ওইটা টক্সিসিটি ক্রিয়েট করে। সেকেন্ড আরেকটা কারণে হয় যখন আপনারা হচ্ছে গরু মোটা তাজাকরণ করতে চান। গরু মোটা তাজাকরণে অনেকেই ইউরিয়া মোলাসেস ব্যবহার করেন। এখন ওইখানে কিন্তু ইউরিয়ার পরিমাণটা কতটুক হবে, ওই অনুপাতটা কিন্তু নির্দিষ্ট। আপনি যদি ওইটা মেনটেন না করেন, তখনই দেখা যায় যে হ্যাঁ, এটা যখন ওর বডিতে যাবে বিষক্রিয়া তৈরি করে ওকে মেরে ফেলবে। এই জন্য ইউরিয়া মোলাসেসের মাধ্যমেই সবচেয়ে বেশি এই ঘটনাটা ঘটে, যে প্রপার অনুপাতটা না জানার জন্য এই ঝামেলাটা তখন তৈরি হয়। এখন ইউরিয়া মোলাসেস কিভাবে বানাইতে হয়, এটার জন্য সম্পূর্ণ আলাদা ভিডিও আছে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। তো দুইটা কারণ বললাম, একটা হচ্ছে এক্সিডেন্টালি যদি ইউরিয়া খেয়ে ফেলে, আর একটা হচ্ছে আমরা নিজের ইউরিয়া মোলাসেস বানাইতে গিয়ে অনুপাত ঠিক না রাখলে সাধারণত ইউরিয়ার বিষক্রিয়াটা হয়। এখন ইউরিয়ার যখন বিষক্রিয়াটা হয়, এই সময় কি কি লক্ষণ প্রকাশ পায়, মানে কি কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা ইউরিয়া পয়জনিং বা ইউরিয়া বিষক্রিয়া। প্রথমে আপনি দেখবেন কি, মুখ থেকে প্রচুর পরিমাণে ফেনাযুক্ত লালা বের হয়, খিঁচুনি দেয়, শ্বাসকষ্ট হয়, পেট ফুলে যায়, মাটিতে শুয়ে পড়ে, অনেক বেশি পেটে ব্যথা হবে, যন্ত্রণাদায়ক একটা ব্যথা, হাত পা একদম সব ছোড়াছুড়ি করতে থাকবে। আর আরেকটা হচ্ছে, একদম প্রথম দিকে দেখতে পাবেন যে ওর হাঁটায় অসঙ্গতি। এখন যেই লক্ষণগুলোর কথা বলতে চাইলাম, এগুলোর সাথে কিন্তু কাছাকাছি আরেকটা খুব ভয়ঙ্কর রোগের লক্ষণ আছে, সেটা মিলে যায়। সেটা কি বলতে পারবেন? সেটা হচ্ছে র্যাবিস। র্যাবিসের ক্ষেত্রেও কিন্তু প্রথমে দেখবেন মুখ দিয়ে অনবরত লালা ছুটতেছে, এরকম একটা খিঁচুনির মতো দিচ্ছে, প্রচন্ড পরিমাণ শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ও আফুই দাফুই করতেছে, হাঁটা চলা ঠিক মতো করতে পারতেছে না, প্যারালাইসিস হয়ে যাচ্ছে। এই জন্য এই লক্ষণগুলো দেখলেই র্যাবিস আর ইউরিয়া এই দুইটা কেসের মধ্যে আপনার একটা মানে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো কিভাবে করবেন, আপনি হচ্ছে হিস্ট্রিটা দিবেন ডাক্তারকে, যে হ্যাঁ, আমার বাসায় তো এরকম ইউরিয়া থাকতে পারে, বা ওকে তো এরকম একটা কামড় দিচ্ছে, আমি এরকম ভাবে দেখতেছি ওর বডিতে আঁচড়ের মতো দাগ আছে। এই দুইটার ভিতর ডিফারেন্সিয়েশন হবে এইটা, যে শরীরে যদি কোনো আঁচড় টাচড় থাকে তখন হচ্ছে এটা র্যাবিসের দিকে চলে যাবে, আর শরীরের ভিতর যদি কোনো আঁচড় না থাকে, জাস্ট নর্মালি হঠাৎ করে এরকম পড়ে যায়, তাহলে হচ্ছে এটা ইউরিয়ার দিকে যাবে। এইটা ইউরিয়া পয়জনিং যদি হয় আর এই লক্ষণগুলো যদি প্রকাশ পায়, তখন এটা অনেকটা দেরি হয়ে গেছে, এবং মানে টক্সিসিটি রক্তের মধ্যে মিশে গেছে বিষক্রিয়াটা, তখন কিন্তু বাঁচানোটা বেশ কষ্টের। ওই জন্য একদমই যখন আপনি প্রাইমারিলি এই লক্ষণটা দেখতে পাইতেছেন, তখন থেকে আপনাকে ট্রিটমেন্টটা শুরু করতে হবে। আরেকটা কথা যেটা, ঠিক আছে, এখন আমরা ট্রিটমেন্ট প্রোটোকল হিসেবে এখানে কি কি জিনিস ব্যবহার করতে পারি। যেমন একদম প্রথমেই যদি জিজ্ঞেস করেন, অ্যাসিটিক অ্যাসিড আপনাকে ব্যবহার করতে হবে। কারণ ইউরিয়ার মধ্যে আসতে হচ্ছে তার বিপরীত উপাদান। আপনি যদি অ্যাসিডিক অ্যাসিড ব্যবহার করেন বা ভিনেগার ব্যবহার করেন, আর ওখানে আসছে ক্ষার, এই দুইটা বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে ফেলবে। বুঝাইতে পারছি হয়তো বা ব্যাপারটা। এই অ্যাসিডিক অ্যাসিড বা ভিনেগারই হচ্ছে এটার মেইন ট্রিটমেন্ট প্রোটোকলের ভিতর থাকবে। আর গরুর জন্য কতটুকু দিবেন, এটা হচ্ছে সম্পূর্ণ বডি ওয়েটের উপর নির্ভর করবে, প্লাস ওর ওই টাইমে কন্ডিশনের উপর ডিপেন্ড করবে, যে এটা কি খুব বেশি সিভিয়ারলি এফেক্টেড হয়েছে নাকি খুব অল্প পরিমাণে এফেক্টেড হয়েছে, কি পরিমাণে অ্যাসিডিক অ্যাসিড আপনি ওকে দিবেন। এই কনসালটেন্সি সম্পূর্ণ আপনাকে একজন রেজিস্টার্ড ভেট প্রথমে ওকে দেখবে, আগে আইডেন্টিফাই করবে হ্যাঁ এটা ইউরিয়া টক্সিসিটি, তারপরে ওয়েট জেনে সেভাবে হচ্ছে আপনাকে বলে দিবে। সেকেন্ড যেটা হচ্ছে, সেটা হচ্ছে মাংসপেশি তো অনেক বেশি কাঁপতে থাকবে, তখন আমরা এখানে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের একটা সলিউশন ব্যবহার করতে পারি, যাতে করে মাংসপেশির এই কম্পনটা আস্তে আস্তে কমে আসে। মুখে তো আর খাওয়া দাওয়া করতে পারবে না, কারণ হচ্ছে মুখ দিয়ে তো প্রচন্ড পরিমাণ লালা পড়তেছে। তখন আমরা সাধারণত একটু স্টেবল হওয়ার জন্য একটা স্যালাইন করতে বলি শিরায়। তো এই স্যালাইনটা করলে দেখা যায় যে পুষ্টি উপাদান পাওয়া যায়। এখন স্যালাইনের ভিতরেও কিন্তু 3-4 রকমের আছে, কোনটা করবেন? ইজ ইট নর্মাল স্যালাইন দিবেন, নাকি ডেক্সট্রোজ স্যালাইন দিবেন, নাকি কলেরা স্যালাইন দিবেন, নাকি হচ্ছে এইচএস দিবেন? কোনটা দিবেন সেটা হচ্ছে ওই যে রেজিস্টার্ড ভেট বলে দিবে আপনাকে, যে হ্যাঁ এখন ডেক্সট্রোজটা দেওয়ার জন্য ভালো হবে, ওর বডিতে তো নিউট্রিয়েন্টের আসছে, মানে হচ্ছে কি বলে অভাব আছে,
বা ওর তো আলটিমেটলি সোডিয়াম ক্লোরাইডের ইমব্যালেন্স আছে, তাহলে হচ্ছে নর্মাল স্যালাইনটা দেন। এই ব্যাপারটা পুরো ডিসিশনটাই হচ্ছে ভেটের উপর, সে কোনটা দিবে নাকি দিবে না, এটা হচ্ছে কন্ডিশন বুঝে। এখন কথা হচ্ছে যে তাহলে আমরা কি কি ভাবে এটাকে আগের থেকে প্রতিরোধ করতে পারতাম। প্রথমেই হচ্ছে পেশিকে বেশি একদম প্রথম দিকে আপনার যে পশুটা আছে, এই পশুটাকে সবসময় ক্ষুধার্ত রাখা যাবে না। ক্ষুধার্ত রাখা গেলেই দেখা যাবে যে ও যে কোনো জিনিসকে মুখ দিতেছে, তখনই দুর্ঘটনাবশত ইউরিয়া খেয়ে ফেলতে পারে। এই জন্য আপনি চেষ্টা করবেন যে ওর পেটটা সবসময় একটু ভরে রাখার, যাতে করে ও যে কোনো খাবারে গিয়ে মুখ না দেয়। সেকেন্ড হচ্ছে ইউরিয়া মোলাসেস বানানোর সময় সর্বোচ্চ পরিমাণে সতর্কতা অবলম্বন করতে হবে, এবং এই খাদ্য বেশিক্ষণ ধরে সংরক্ষণ করা যাবে না, কারণ তখন দেখা যায় ইউরিয়ার কনসেন্ট্রেশন একটা ঝামেলা হয়। এই জন্য পশুকে খুব হঠাৎ করে ইউরিয়া মোলাসেস দিবেন না, দিলেও প্রপার অনুপাতটা জেনে সঠিকভাবে তারপরে ইউরিয়া মোলাসেস বানাবেন। আর আরেকটা হচ্ছে ইউরিয়া দানাদার খাদ্য বা গুড়ের সাথে মিশিয়ে খাওয়াবেন, তাহলে দেখবেন যে আর সেরকম বিষক্রিয়া হচ্ছে না। দানাদার খাবারের সাথে যখন মিশাবেন তখন তো কনসেন্ট্রেশন কিছুটা কম যাবে, যার কারণে আরো বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা কম থাকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে এখন কতটুকু পরিমাণে মিশাবো। দানাদার খাদ্যের সাথে সর্বোচ্চ 3%, মানে মোট খাবার যতটুকু হবে তার 3 ভাগ, 100 ভাগের মধ্যে মাত্র 3 ভাগ হচ্ছে থাকবে হচ্ছে ইউরিয়া, আর বাদ বাকি পুরোটাই থাকবে হচ্ছে অন্য খাবার। এই অনুপাতে যদি ওকে দিতে পারেন, তাহলে আর ইউরিয়া টক্সিসিটি কখনোই ফর্ম করবে না। তো ইউরিয়ার এই বিষক্রিয়া কিন্তু খুবই ভয়ঙ্কর, এবং এটা হয়ে গেলে বাঁচানোটা অনেক কষ্টকর। এটা প্রায় 50-50 চান্স, বাঁচবে কি বাঁচবে না। ওই জন্য আগের থেকে সতর্কতা থাকা এখানে হচ্ছে সবচেয়ে উত্তম কাজ।